হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুরু করছি। আর স্যার জয়েন করে নিচ্ছে, সবাই অনেকেই জয়েন করেছেন। আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আমি শুরু করছি। Good afternoon. My deep respect to all dignitaries from our college, Shiva Mahavidyalaya, all teaching and non-teaching faculties, my colleagues, and my good wishers, dear students. Welcome to all. Last few months and also over the year, our world has been going through a tough situation. In this pandemic situation, our life has serious impact on our mental health. Still, we are continuing all over the academic activities through online base. Today, 5th June, World Environment Celebration Day. Today, our Department of Geography, Shreya Mahavidyalaya, has organized the special virtual meeting to celebrate World Environment Day to a spatial reflection on the environmental thinking in our students. This day celebrate 47th day of celebration of World Environment Day celebration. Firstly, that proposed the day celebration in Stockholm Conference in 1972, and this year the theme of celebration ecosystem restoration. We have organized a small virtual discussion meeting in the context of collaboration of World Environment Day in the title of ecosystem restoration and regional planning. থ্যাংক ইউ টু অল। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় জয়েন করেছেন। আমরা আমাদের ভূগোল বিভাগের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাই এবং আমাদের এই আলোচনায় সম্মানীয় যাদেরকে আমরা যাদের উজ্জ্বল উপস্থিতি আমরা পেয়েছি, তাদের মধ্যে আমরা আজকে স্বাগত আলোচক হিসাবে যাদেরকে পাবো, উনি হলেন অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু, অধ্যক্ষ মহাশয়, শ্রেয়া মহাবিদ্যালয়। আমাদের ভূগোল বিভাগের পক্ষ থেকে ওনাকে স্বাগতম। এবং এরপরেই আমরা পাবো বিশিষ্ট আলোচক অধ্যাপক ডক্টর বিনোদ চৌধুরী মহাশয়, সহঅধ্যক্ষ শ্রেয়া মহাবিদ্যালয়। এই মুহূর্তে স্যার জয়েন করতে পারেননি, হয়তো টেকনিক্যাল কিছু সমস্যার কারণে হয়তো জয়েন করতে পারেননি, কিন্তু আমরা অলরেডি আমাদের ভূগোল বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর প্রণব সাহু মহাশয়কে পেয়েছি। ওনাকেও আমাদের ভূগোল বিভাগের পক্ষ থেকে আমাদের রেসপেক্ট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং বিশেষ আলোচক হিসাবে আমরা পাবো আমাদের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর শুভঙ্কর পাত্র, উনিও জয়েন করবেন। আমরা এর পাশাপাশি আমরা আমাদের
কলেজের অন্যান্য বিভাগীয় বিভিন্ন প্রফেসর এবং অধ্যাপক অধ্যাপিকা মহাশয়কে পেয়েছি। ওনাদেরকে যথাযথ সম্মান জানিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা শুরু করতে চলেছি। আমরা এই ভার্চুয়াল মিটিং এর ক্ষেত্রে বা এখানে আমরা আমাদের ভূগোল বিভাগীয় প্রধান ডক্টর প্রণব সাহু মহাশয়, আমাদের ভূগোল বিভাগীয় অধ্যাপক ডক্টর শুভঙ্কর পাত্র মহাশয় জয়েন করেছেন। আমি প্রথমত আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে স্বাগত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, কাইন্ডলি আপনি আমাদের এই এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশনের ক্ষেত্রে আপনি যদি আমাদের কিছু বলেন, আমরা সবাই আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। স্যার, আপনি শুরু করুন। স্যার, শুনতে পাচ্ছেন? ওকে ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ডক্টর চন্দন করুন, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলুন স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। Today is World Environment Day. I welcome to all teachers, students, experts to celebrate the World Environment Day. We have with us Dr. Binod Choudhury, Vice Principal of this college, and Dr. Pranab Sahu, HOD Department of Geography, Seva Bharati Mahavidyalaya. And we have with us Dr. Shubhankar Patro, Assistant Professor, Department of Geography, Seva Bharati Mahavidyalaya. Dr. Chandan Karan, Dr. Kishore Dandopat, Sri Ashish Ghosh, Orpita Patro, Vidhan Kotihar, and dear my students, I wish you very much success to celebrating the World Environment Day. Thank you. Thank you, Dr. Chandan Karan. থ্যাংক ইউ স্যার। আমরা স্যারকে পেয়ে আমরা খুব আজকে আনন্দিত, খুশি যে আজকে আমাদের এই পরিবেশ দিবস সম্পর্কে যে আমাদের আলোচনা তাতে আমরা পেয়েছি স্যারকে। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের এই মূল্যবান সময় দিয়েছেন এই সময়। এবার আমরা হ্যাঁ আমরা বিভাগীয় প্রণব সাহু মহাশয়কে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু মানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নিই। আমরা স্যার, প্রিন্সিপাল স্যার, আপনার কাছে আমি বিভাগীয় প্রধান হিসেবে একটু বলে নিই, আমরা ইন্ট্রোডাকশন আমাদের মূল আলোচনার আগে, যে এটা সম্পূর্ণভাবে আমাদের একটা ডিপার্টমেন্টের এই ধরনের একটা ওয়েব কনফারেন্স আমরা করেছি, আলোচনা করছি আমরা। এটা কোনো বাইরের কোনো এক্সপার্টকে আমরা রাখি না, এটা জাস্ট আমাদের একেবারে হোস্ট অর্গানাইজেশন হিসেবে আমরা অর্গানাইজার হিসেবে কাজ করছি। সেবা ভারতী মহাবিদ্যালয় আমার অনেক স্টুডেন্ট রয়েছে, প্রায় 60 স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্টস রয়েছে। প্লাস হচ্ছে আমরা যেহেতু সেবা ভারতী মহাবিদ্যালয়ের একটা বিভিন্ন এনভায়রনমেন্ট প্রজেক্ট তৈরি হয়, এনভায়রনমেন্টের ক্লাস হয়, এনভায়রনমেন্টের নিয়ে আমরা নানা ধরনের কর্মসূচি করে থাকি থ্রু দা সমস্ত সাবজেক্টের। তো সেক্ষেত্রেও আমাদের সমস্ত স্টুডেন্টদেরকেও লিঙ্ক দিয়েছি আমরা, আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয় আমরা লিঙ্ক পাঠিয়েছি এবং সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে সেই অ্যাপ্রোচটাও রেখেছি। অনেক স্টুডেন্ট হয়তো অংশগ্রহণ করবে, যদিও আমাদের সেটা 100 জনের বেশি হয়তো আমরা করতে পারবো না, যেহেতু গুগল মিট 100 জনের মধ্যে, যাতে এই যে ইকোসিস্টেম রেস্টোরেশন এবং রিজিওনাল প্ল্যানিং এর জন্য আমরা, কারণ আমাদের এখানে যে সমস্ত ফরেস্ট বেস সোসাইটির মধ্যে যারা থাকে ছেলেমেয়েরা বা আমাদের প্রতিষ্ঠান, ফলে এই অরণ্য ভূমিকে বাঁচিয়ে রাখা বা তার সঙ্গে থাকার যে সমস্ত বায়োডাইভার্সিটি কিভাবে বাঁচবে, কিভাবে রক্ষা পাবে, সে বিষয়ে একেবারে পারসেপশন বা একটা ফিলিংস থেকে বা উপলব্ধির জায়গা থেকে তার একটা ম্যানেজমেন্ট ওয়ে নিজেরাও করে থাকে, এবং সেটাও আজকে নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়ে আরো হয়তো আমরা সেটা তাদের কাছে বার্তা পৌঁছতে পারবো। তো স্যার, আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, এটা সম্পূর্ণ আমাদের
জিওগ্রাফি ডিপার্টমেন্ট অর্গানাইজ করছে এবং সঙ্গে সঙ্গে আমাদের এটা হোমলি একটা আমরা একটা ভার্চুয়াল মিট করছি। এখানে আমাদের কোনো এক্সটার্নাল বা কোনো রকমের সেই ধরনের কাউকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা করে উঠতে পারিনি, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক ছাত্রছাত্রীর বাড়িতেও অনেকেই কোভিড আক্রান্ত রয়েছে, পরিবারের লোকজন, নিকটজনরা। ফলে সেই পরিপ্রেক্ষিত থেকে আমরা হয়তো এই ধরনের একটা বৃহৎ কোনো করতে পারিনি, তবে আমরা আগামী দিনে নিশ্চয়ই আমরা সবসময় এই ধরনের প্রোগ্রামগুলো আগামী দিনে আমরা করব, এটুকু আমরা এনশিওর করছি এবং আমরা আছি সঙ্গে। জিওগ্রাফি ডিপার্টমেন্ট সেটা এগিয়ে চলবে যেভাবে কাজ করছে, আজকেও তাই একইভাবে ছাত্রছাত্রীদের জন্য আমাদের একটা বার্তা থাকবে। আবার সেই সঙ্গে এই ভার্চুয়ালের মধ্য দিয়ে সমস্ত 3টে সেমিস্টার, সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 এর স্টুডেন্টরা সমস্ত টিচারদের সঙ্গে এই আলাপচারিতা, বিশেষ করে অধ্যক্ষ মহাশয় আপনার সঙ্গে এবং ভাইস প্রিন্সিপাল সহ অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে সবার সঙ্গে একটা আলোচনা হবে। এই আলোচকরা ছাড়াও আমাদের স্টুডেন্টরাও কিন্তু এই আলোচনায় 5-6জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। তারাও 5-7 মিনিট করে তাদের এই পরিবেশ এর প্রতি তাদের ভাবনা কি, তাদের উপলব্ধি কি, বা আগামী দিনে তাদের চিন্তা ভাবনা কি রয়েছে সংরক্ষণ বা ব্যবস্থাপনার জন্য, সেটাও তারা সেক্ষেত্রে তুলে ধরবে। তো অধ্যক্ষ মহাশয়কে আবার বিশেষভাবে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমি বিভাগীয় প্রধানের তরফ থেকে বলছি, আপনি আপনার এই ধরনের আলোচনা অংশগ্রহণ করেছেন, আমরা আপনাকে আবার শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। চন্দন। থ্যাংক ইউ ডক্টর প্রণব সাহু। থ্যাংক ইউ। জিওগ্রাফি ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট অফ সেবা ভারতী মহাবিদ্যালয়। আমার যতটা নলেজ আছে, জিওগ্রাফি ডিপার্টমেন্ট পড়াশোনা ছাড়াও আরো অন্যান্য কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। তো আমি চাইবো আরো এরকম ছোট প্রোগ্রাম বলে বলবেন না, ছোট প্রোগ্রাম থেকে ছোট 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 করে আমরা অনেকটা বড় জায়গায় পৌঁছাতে পারি। প্রণববাবুর গাইডেন্সে বা প্রণববাবুর নেতৃত্বে জিওগ্রাফি ডিপার্টমেন্ট আরো বড় বড় ইন ফিউচারে প্রোগ্রাম করবে, তাতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে। এবং প্রণববাবুর সঙ্গে যারা আছে, ডক্টর শুভঙ্কর পাত্র, ডক্টর চন্দন করণ, ডক্টর কিশোর দণ্ডপাট, আশিস ঘোষ, অর্পিতা পাত্র, বিধান খতিয়ার সহ আরো যারা অধ্যাপক অধ্যাপিকা এর সাথে যুক্ত আছেন, আমিও এবং স্টুডেন্টরা, অবশ্যই স্টুডেন্ট যাদেরকে নিয়ে এই প্রোগ্রাম, তাদেরকে সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরো বড় বড় প্রোগ্রাম যাতে আমরা আরো করতে পারি। আরো এটা প্রোগ্রাম ছোট নয়, এরকম ছোট ছোট থেকে একদিন আমরা অনেক বড় প্রোগ্রাম করব। আমার দিক থেকে স্বাগত জানাই, আমার দিক থেকে ওয়েল উইশেস জানাই, যাতে এই প্রোগ্রাম আরো সাকসেস হয়। ইন ফিউচারে আমরা আরো যেন প্রোগ্রাম বড় বড় করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর প্রণব সাহু, ডক্টর শুভঙ্কর পাত্র, ডক্টর চন্দন করণ সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা স্যারের কাছে এটুকুই, আমাদের কাছে ভীষণ ভীষণ, এটা আমাদের কাছে ভীষণ প্রাপ্তি। স্যারকে আমাদের স্বাগতম, অবশ্যই অভিনন্দন জানাচ্ছি স্যারকে। আমরা এখন এই মুহূর্তে আমাদের বিভাগীয় প্রধান ডক্টর প্রণব সাহুকে বিশিষ্ট আলোচক হিসাবে আমরা চাইছি, কারণ এই মুহূর্তে আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার এই মুহূর্তে জয়েন করেননি, তাই আমাদের এই প্রোগ্রামটাকে রান করে নিয়ে যেতে হবে। স্যার এলে আমি তারপর স্যারকে সম্বোধনা জানাবো। তো আমরা এই প্রোগ্রামটাকে এই জায়গায় না দাঁড় করিয়ে আমরা এগিয়ে নিয়ে চলেছি। তাই এই মুহূর্তে আমরা আমাদের বিভাগীয় প্রধান ডক্টর প্রণব সাহু মহাশয়ের কাছ থেকে, অধ্যাপক প্রণব সাহু মহাশয়ের কাছ থেকে আমরা এই পরিবেশ দিবস উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, সেরে নিতে চাইছি। স্যার, আপনি আপনার ভাবনা চিন্তা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। নমস্কার। আজকের এই যে ভার্চুয়াল মিট আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের আয়োজনে যেটুকু আমরা করতে পেরেছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঞ্চালক ডক্টর চন্দন করণ, এবং আজকে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের অধ্যক্ষ মহাশয়, সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয় রয়েছেন, আমাদের অধ্যাপক শুভঙ্কর পাত্র রয়েছেন, হয়তো বিনোদ দাও এসে পৌঁছবেন, আমাদের ভাইস প্রিন্সিপাল সহ অধ্যক্ষ এখনো হয়তো উনি পৌঁছতে পারেননি, যে কোনো টেকনিক্যাল হয়তো একটা অসুবিধার ক্ষেত্রে। তো আর সেই সঙ্গে রয়েছেন আমাদের ডক্টর কিশোর দণ্ডপাট, শ্রী আশিস ঘোষ, অর্পিতা ম্যাডাম রয়েছেন, অর্পিতা
পাত্র রয়েছে এবং আমাদের টেকনিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাটেন্ডেন্ট হিসাবে রয়েছে বিধানপতি আজ। আমরা একটা ছোট্ট পরিবারের মধ্যেই থাকি, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আমরা এই 6 জন হচ্ছে আমরা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, টিচিং ফ্যাকাল্টি হিসেবে, আর একজন নন টিচিং হিসেবে রয়েছে। তো আমরা বিগত দিনগুলোতেও সারাক্ষণ জিওগ্রাফি মানে শুধুমাত্র আমরা একটা থিওরিটিক্যাল পারসেপশন থেকে আমরা কেবলমাত্র স্টাডি বা পড়াশোনা নয়, জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ পাঠ আছে প্র্যাকটিক্যাল বিষয়, গুরুত্বপূর্ণ আছে অ্যাপ্লিকেশন লেভেল, একটা গুরুত্বপূর্ণ পাঠ আছে ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই জায়গা থেকে জিওগ্রাফি এই সমস্ত লিঙ্কগুলোকে কাজে লাগিয়ে একটা সাস্টেনেবল একটা ডেভেলপমেন্টের জন্য বা সাস্টেনেবল এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট সবকিছু ক্ষেত্রে আমরা একটা রিজিওনাল প্ল্যানিং আগেও করেছি আমরা। ইতিমধ্যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট নিশ্চয়ই কেন বলছি, আমাদের যারা নতুন যে স্টুডেন্ট এসছে তাদেরকেও জানানো দরকার, আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট এই ধরনের ক্লাইমেট চেঞ্জের উপর একটা ন্যাশনাল সেমিনার করি আমরা 2017 সালে। 2018 সালে বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপর একটা ন্যাশনাল সেমিনার করি। 2019 সালে ইকো ট্যুরিজমের উপর একটা আমরা রিজিওনাল প্ল্যানিং এ ইকো ট্যুরিজম এন্ড রিজিওনাল প্ল্যানিং এর উপর একটা ইন্টারন্যাশনাল সেমিনার করি। তাছাড়া আমাদের কলেজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে ফরেস্ট কনজারভেশন এবং প্ল্যান্টিং সিডলিং প্ল্যান্টিং একটা আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম এরকম আমরা করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এই ধরনের নানান কাজগুলো শুধু করে থাকে, একটা একদিকে যেমন ক্লাসরুমের মধ্যে পঠন পাঠনের বিষয়টাও থাকে, তেমনি প্র্যাকটিক্যাল বিষয়গুলো ল্যাব বেসড যে সাবজেক্টগুলো সেটাকে অ্যাপ্লিকেশনের জন্য বা ম্যানেজমেন্টের জন্য আমরা বিভিন্ন গ্রামগুলো আশেপাশে যে কলেজের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো, সেই গ্রামগুলোকে পরিবেশ সংরক্ষণের কি বা পরিবেশ ব্যবস্থাপনা কি করা যেতে পারে সে বিষয় নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কখনো কেস স্টাডি করি বা সমীক্ষা করি, এবং সেই সমীক্ষা বা কেস স্টাডি রিপোর্ট আমরা ব্লক স্তরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ব্লক স্তরে বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা সেটা তুলে ধরি, এবং তখন সেটা একটা প্ল্যানিং অনুসারে অনেক সময় কার্যকরী হয়ে থাকে। ইতিমধ্যে আমরা ডুলুং নদীর রিভার ইকোসিস্টেম কিংবা কালীবাঁধ বলে একটা বিশাল জলাশয় রয়েছে ধরসার কাছে, সেখানেই তার ইকোসিস্টেম সমীক্ষা করেছি ম্যানেজমেন্টের, বা এই যে পুষ্পনীর জঙ্গল তার কি বায়োডাইভার্সিটি লস কেন হচ্ছে বা সেখানে ফরেস্ট ফায়ার কেন হয়, সেটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা হয় সে বিষয় নিয়ে আমরা কাজগুলো রীতিমতো প্র্যাকটিক্যাল, বা যোগীবাঁধ লোধা সবর্তের যে একটা গ্রাম সেখানে কেস স্টাডি করে সেখানে কিভাবে অর্গানিক নিউট্রিয়েন্ট ফুড কাল্টিভেশন করা যায় সে বিষয়েও জিওগ্রাফি ডিপার্টমেন্ট অনেকটাই এগিয়ে কাজ করছে এবং প্রশাসনকে সেটাও সহযোগিতা করছে। এমনকি চিল্কিগড় সারাউন্ডিং এ আজকে চিল্কিগড় বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের একমাত্র সমতলে, দক্ষিণবঙ্গের একমাত্র এবং পশ্চিমবঙ্গের তৃতীয় হচ্ছে একটি হেরিটেজ সাইট, এবং সারা ভারতের 12তম একটা ঐতিহ্যবাহী বনভূমি। সেটা আমরা 2018 সালে যখন আমরা ন্যাশনাল সেমিনার করি তারপর কিন্তু এটা স্বীকৃতি পায়। এবং সেই সঙ্গে যে চিল্কিগড় অ্যান্ড সারাউন্ডিং এর যে টি কাল্টিভেশন অ্যান্ড হর্টিকালচার ডিজাইন বা এগ্রো ফরেস্ট্রির জন্য তার প্ল্যানিংটাও আমরা ডিস্ট্রিক্ট লেভেলকে দিয়ে থাকি। গত বছর আমরা ইকোসিস্টেম যেটা হয়েছিল বা ট্যুরিজমের ক্ষেত্রে সেটাও ক্ষেত্রে সাস্টেনেবল ট্যুরিজম কি হওয়া উচিত বা ইকো ট্যুরিজম ডেভেলপ কোথায় কোথায় হওয়া উচিত তা নিয়ে একটা ডিস্ট্রিক্ট আমরা একটা প্ল্যানিং দিয়েছিলাম। সেই ডিস্ট্রিক্ট প্ল্যানিং মতো অনেকগুলো কার্যকরী হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে। যাই হোক, জিওগ্রাফি যেমন একদিকে ক্লাসরুমের পঠন পাঠনের মধ্যেও থাকে, তেমনি রিজিওনাল প্ল্যানিং বা আমাদের জেলা ঝাড়গ্রাম জেলাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় বা একটা রুরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের ছেলেমেয়েরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকে যুক্ত রয়েছে, সেটা পারসেপশন তাদের উপলব্ধি তৈরি হয়েছে। তো আজকে আমরা একটা মূল বিষয় যেটা আজকে ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। আমার একটা বিষয় একটা সবসময় গুরুত্ব দিই আমি আঞ্চলিক পরিকল্পনাকে, কারণ আমরা ল্যাটেরাইটিক এরিয়ার মধ্যে থাকি, আমরা ফরেস্ট বেসড সোসাইটির মধ্যে থাকি, কখনো এগ্রিকালচার একটা সোসাইটির মধ্যেও থাকি, আমরা একটা ট্রাইবাল কমিউনিটি রয়েছে, একটা ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিউনিটি রয়েছে। এইরকম একটা সমস্ত একটা ফিজিক্যাল ন্যাচারাল অ্যান্ড একটা যেটাকে আমরা বলছি সোশিও অ্যান্ড কালচারাল একটা এখানকার যে সমস্ত এনভায়রনমেন্ট রয়েছে সেটার উপর কিভাবে ইমপ্লিমেন্ট, সেইভাবে কিভাবে সেটাকে আপগ্রেডেশন করা যায়, কিভাবে সেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বা যেটাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়, সেই জন্য সবসময় জিওগ্রাফি ডিপার্টমেন্ট একটা সংক্ষিপ্ত পরিকল্পনা করে থাকে, এবং সেটা মাইক্রো লেভেলের হতে পারে, ম্যাক্রো লেভেলের হতে পারে, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। তো আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবস
আমাদের সঞ্চালক আমার ডক্টর চন্দনকরণ আমার সাথী, তিনি বললেন যে 1972 সালে 5ই জুন আজকের দিনে স্টকহোমে একটা সম্মিলিত জাতিপুঞ্জ একটা দ্বারা আয়োজিত একটি এই ধরনের একটা কনফারেন্স হয়, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কনফারেন্স। সেখানে তার কারণটা কি, তার প্রেক্ষাপট কি ছিল? আমরা জানি যে 1942 সাল থেকে 1962 সাল পর্যন্ত আমেরিকার বিশিষ্ট হচ্ছে মেরিন বায়োলজিস্ট রাচেল কার্সন, তিনি তার একটা বিখ্যাত বই প্রকাশ করেন 1962-তে, যার নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং। এই সাইলেন্ট স্প্রিং এর মধ্যে যেটা হয়েছে যে আমরা 1760 সাল থেকে যে 1960 সাল পর্যন্ত এই যে দীর্ঘ 200 বছর ধরে সারা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং শিল্প বিপ্লব এবং শিল্পের প্রসার, তার সঙ্গে সঙ্গে আরবানাইজেশন, এর ফলে দেখা যাচ্ছে র্যাপিড আকারে একটা আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার, তার সঙ্গে সঙ্গে ডিফরেস্টেশন একটা করে থাকি, ওয়েলল্যান্ড একটাকে আমরা তাদেরকে ব্যবহার করে থাকি। ফলে দেখা যাচ্ছে যে একটা নানা ধরনের এই 1760 সাল থেকে 1960 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে দীর্ঘ 200 বছর ধরে একটা পরিবেশের উপর আমরা একটা কি করছি, অত্যাচার করেছি এক প্রকার বলতে পারি, বা পরিবেশকে প্রচুর ভাবে ব্যবহার করছি, কিন্তু পরিবেশকে আমরা বিশেষ কিছু ফিরিয়ে দিতে পারি না। যেটুকু ব্যবহার করেছি সেটা কেবলমাত্র মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, আমাদের বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাচেল কার্সন, তিনি তার গবেষণার মধ্যে পশ্চিম ইউরোপীয় অঞ্চল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বা উত্তর আমেরিকার যে শিল্পায়ন বা শিল্পের প্রসার, সেই সঙ্গে সঙ্গে যে কৃষি পদ্ধতি, যে বিশেষ করে হাই ইয়েল্ডিং ট্রি ক্রপ কাল্টিভেশনের জন্য যে ধরনের যে সেখানে যে আমাদের যে বিশেষ করে তার যে এগ্রিকালচারাল প্রোডাক্ট করতে গিয়ে যে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ যা প্রয়োগ করা হয়েছিল, বা সেখানকার এই যে গ্রিন হাউস গ্যাস, এইসব কারণের জন্য দায়ী কে, সেটা অ্যানালাইসিস করতে গিয়ে সাইলেন্ট স্প্রিং গ্রন্থে তিনি কিন্তু সম্মিলিত প্রকাশ করেন। এই 1962 সালে প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে, মূলত ডেভেলপ কান্ট্রির রাষ্ট্রনায়কদের মধ্যে একটা বিশাল একটা আলোড়ন তৈরি হয়ে থাকে যে কি ব্যাপার, এই এত বড় একটা আলোড়ন একটা তৈরি হয়েছে যে কিভাবে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা এই রাসায়নিক সার, কীটনাশক ঔষধের ফলে যে পলিউশন কতটা বাড়ছে, সেটা এই ধরনের যদি আমরা এখনই যদি না সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে পৃথিবীর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে পৃথিবী যে একটা ইকোলজিক্যাল হোম, সেই ইকোলজিক্যাল হোম প্রত্যেকটা জীবগুলোর জন্য, সেটা কিন্তু আমরা রাখতে পারবো না। তাই 1962-তে সাইলেন্ট স্প্রিং প্রকাশিত হওয়ার ঠিক 10 বছর পর 1972 সালে আমাদের স্টকহোমে আজকের দিনে এই গ্রিন পিস মুভমেন্ট শুরু হয়। এই গ্রিন পিস মুভমেন্টের নেতৃত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি স্পিকার হিসাবে ওখানে তিনি বক্তব্য দিয়েছিলেন যে পরিবেশকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের জীবকুলকে বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারপর সেই জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও ভারতের ইকো ফেমিনিজমের প্রবক্তা হিসেবে ধরা হয়। তারপর থেকে দেখা যাচ্ছে এই গ্রিন পিস মুভমেন্টের পর থেকে সারা পৃথিবী জুড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ধরনের একটা কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের দেশে যে সমস্ত যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যে পলিসি, সেগুলো কিন্তু নেওয়া হয়। কারণ আমরা জানি 1986 সালেই প্রথম হচ্ছে আমাদের পরিবেশ সংরক্ষণ আইন, 1986 সালে সেটাকে আমাদের কার্যকরী করা হয়ে থাকে। অর্থাৎ তারপর থেকে আমরা একটার পর একটা দেখেছি। 1972 সাল থেকে 1992 সাল, সেই 1992 সালে সেখানেও দেখা গেছে যে বসুন্ধরা সম্মেলন, সেই বসুন্ধরা সম্মেলনে একটা উঠে আসছে ইন্টারন্যাশনাল, যেটাকে বলা হচ্ছে যে আমাদের যে আইপিসিসি, একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী কে না গ্রিন হাউস গ্যাস। এইটা একটা কয়েকটা রিসার্চের মাধ্যমে বেরিয়ে আসছে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটা 1988 সালে এস্টাবলিশ করে। সেই এস্টাবলিশের পর থেকে তারা দীর্ঘদিন গবেষণা করে দেখেন যে এই যে অ্যাকচুয়ালি ভাবে যেটা আমাদের গ্রিন হাউস গ্যাসের এর পরিমাণটা বাড়ছে কেন, সেইটাকে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলো দায়ী কে না সমস্ত ইন্ডাস্ট্রি, ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল এর জন্য সেক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কারণ আমরা জানি যে এখনো পর্যন্ত সব থেকে উষ্ণতম শতাব্দী হিসাবে 20 শতাব্দীকে ধরা হয়, এবং উষ্ণতম
দশক হিসেবে ধরা হয় 1990 থেকে 1999, আবার উষ্ণতম বছর হিসেবে ধরা যায় 1998 সালে। বিংশ শতাব্দীতে যেখানে দেখা যায় যে 0.84 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাইজ করে, এখন যেখানে উষ্ণতা বেড়েছে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়ে এসেছি যে 330 ppm হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে 0.033% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লেভেল। কিন্তু আজকে সেটা কার্বন ডাইঅক্সাইডের লেভেল হচ্ছে যে 414 ppm। আমাদের এই যে বর্ধিত, কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড হলো? এই বর্ধিত কার্বন ডাইঅক্সাইডের দায়ী হচ্ছে এই 200 বছর ধরে 1760 সাল থেকে 1960 সাল পর্যন্ত যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যান হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম সারা বিশ্বে আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য, জীবাশ্ম জ্বালানিকে ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণে, যার ফলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে এত পর্যাপ্ত পরিমাণে যে পলিউটেড হয়ে যায়, যেগুলোকে আমরা বলছি যে গ্রিন হাউস গ্যাস, এবং যেগুলো হচ্ছে টেম্পারেচারকে ধরছে। তার কারণ টেম্পারেচারের উপর নির্ভর করছে ক্লাইমেটের সমস্ত উপাদানগুলি। সেখানে দেখা যাচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে একটা আমরা কনসেপ্ট নিয়ে এসেছি ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, তার কারণ এইরকম এত দ্রুত গতিতে যদি আমাদের উষ্ণতা পরিবর্তন হয়, তখন অ্যাটমসফেরিক বাকি যে ইভেন্টস গুলো, সেখানেও কিন্তু তাদের একটা পরিবর্তন দেখা যায়, যার ফলস্বরূপ আজকের দিনে আমাদের যে এই ভাবনাগুলো আসতে শুরু করেছে, যার ফলে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন কারণে র্যাপিড আকারে আমরা ডিফরেস্টেশন করেছি। র্যাপিড আকারে যখন ভারতবর্ষের কথা আমি একটা এক্সাম্পল তুলে ধরি, ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 36 কোটি মানুষ, আর আজকে ভারতবর্ষ 138 কোটি মানুষের দেশ। কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় তখন ভারতবর্ষের মূল ভূখণ্ডে প্রায় 40% বনভূমি ছিল, আর আজকে বনভূমির পরিমাণ মাত্র 19%। অর্থাৎ এই 21%। কারণ একটা জিনিস হচ্ছে এই যে হিউজ আমাদের যে ভারতবর্ষের যে ওভার পপুলেশন, তার জন্য যে প্রয়োজনীয় যে আমাদের যে অক্সিজেন লেভেল প্রয়োজন যেটুকু দরকার, সেই অক্সিজেন লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ আমাদের যে পরিমাণ বায়ুমণ্ডলে যতই আমরা অক্সিজেন একটা লেভেল থাকে, আমরা জানি যে বায়ুমণ্ডলে এভারেজ অক্সিজেন লেভেল 20.8% থেকে 20.9% পর্যন্ত। কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য, সেই দেখা যায় আগামী দিনে অক্সিজেনকে যোগান দেওয়ার জন্য, সেখানে হচ্ছে তার প্রধান উৎস হচ্ছে এই হচ্ছে সবুজায়ন বা বনভূমি। কিন্তু সেই বনভূমিটা আস্তে আস্তে কিন্তু হচ্ছে, যার জন্য আজকে সারা বিশ্ব জুড়ে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ জানি বনভূমি মানে যেখানেই বনভূমি অধিক থাকবে, সেখানে বায়োডাইভার্সিটির একটা বিশেষভাবে দেখা যায়। কারণ একটা বায়োডাইভার্সিটির সঙ্গে, কারণ এটাকে বায়োডাইভার্সিটিকে এতদিন আমরা সংরক্ষণ করছি, কিন্তু ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে এমন একটা যেখানে যে প্রাণী গোষ্ঠী বা উদ্ভিদ গোষ্ঠী বা যেখানে প্রাণ রয়েছে, সেই প্রাণের চারপাশে যে সমস্ত যে উপাদানগুলো রয়েছে, জৈব এবং অজৈব উপাদান, তাদের সঙ্গে কি রকম ইন্টারাকশন, একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে, সে যে একটা রুলস বা একটা রেগুলেশনের মাধ্যমে, একটা নিয়মের মাধ্যমে সেই যে তার একটা যে নিয়ম, সেই সম্পর্কের নিয়মটি হচ্ছে বাস্তুতন্ত্র। আর সেই বাস্তুতন্ত্র কিন্তু সব জায়গায় যদি না থাকে, তবেই কিন্তু সেখানে আমাদের পরিবেশ সুস্থ পরিবেশ হবে, বা আমাদের যে মানুষের বাসভূমি হিসেবে যে ইকোলজিক্যাল হোম এই পৃথিবী, সেটা কিন্তু, বা জীবের যে ইকোলজিক্যাল হোম, সেটা কিন্তু একটা তার সঠিক হ্যাবিটেড এরিয়া হিসাবে প্রতিস্থাপিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ইকোসিস্টেমের ক্ষেত্রে ইকোসিস্টেম ঘাটতি হওয়া মানে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক কিন্তু ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিলে দেখা যাচ্ছে যে আমরা মেরিন ইকোসিস্টেম বলি, আমরা একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। মেরিন ইকোসিস্টেম মানে সমুদ্র ভাগের, নিশ্চয়ই তোমরা জানো যে সমুদ্র ভাগে কিভাবে পলিউশন হচ্ছে আস্তে আস্তে। এই পলিউশনটার কারণে যে সামুদ্রিক যে প্রাণী গোষ্ঠী, সামুদ্রিক যে জীব গোষ্ঠী, কি ফনা কি ফ্লোরা, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা ডিপ্রেশন হচ্ছে। কারণ আমরা একটা দেখেছিলাম যে 1989 সালে উপসাগরীয় যুদ্ধ যখন হয়, যখন ইরাকের প্রেসিডেন্ট তখন ছিল রাষ্ট্রনায়ক সাদ্দাম হোসেন, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ যখন উপসাগরীয় যুদ্ধের সময়, তখন পেট্রিয়ট ছিল হচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্র এবং ইরাকের ক্ষেপণাস্ত্র ছিল স্কাট। এই দুটো যখন ক্ষেপণাস্ত্রের মধ্যে লড়াই চলে, যখন যুদ্ধ চলে, তখন দেখা যাচ্ছে ইরাক এবং আশেপাশের সমস্ত কুয়েত, সমস্ত তৈল খনি বা তৈল যে ট্যাঙ্কগুলো বা তার তৈল পরিবাহিত যে পাইপগুলো, সেগুলো ধ্বংস হয়ে যায়। যে কারণে সেই অপরিশোধিত তেল, সেই তেলের ফলে কি হচ্ছে, সমুদ্রে হিউজ পরিমাণে কি হচ্ছে, সেখানে সমুদ্রে মিশে যায়। যার কারণে দেখা যাচ্ছে 11,000 মোর দেন 11,000 স্পিসিস, মেরিন স্পিসিস
প্রায় সেখানে হচ্ছে কি নষ্ট হয়ে যায়, ডিগ্রেডেড হয়ে যায়। ফলে কি এই যে একটা ম্যাক্সিমাম একটা পলিউশন সেখানে দেখা যাচ্ছে পার্শ্ব উপসাগরীয় এবং সংলগ্ন আরব সাগরীয় উপকূলীয় অঞ্চলে। অর্থাৎ তার জন্য দায়ী কি? মানুষ দায়ী। মানুষের এই পলিসির জন্য কি হচ্ছে? সামুদ্রিক দূষণ হচ্ছে। একইভাবে আমরা গত বছর 2019 সালে আমরা কি দেখলাম, আমাজন নদী অববাহিকা অঞ্চলে যে সেলভা অরণ্যভূমি রয়েছে, সেই সেলভা অরণ্যভূমি যাকে বলা হচ্ছে পৃথিবীর ফুসফুস, পৃথিবীর প্রায় 40% অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকে এই পৃথিবীর গভীরতম অরণ্য। আর সেই অরণ্য ভূমিকে ব্রাজিল সেখানে হচ্ছে এগ্রিকালচারাল একটা স্প্রেড করার জন্য সেখানে গাছপালাকে কেটে সেখানে জঙ্গলকে পুড়িয়ে সেখানে কলা চাষের জন্য, রাবার চাষের জন্য, এই ধরনের এগ্রিকালচার বিস্তার ঘটানোর জন্য সেখানে সেইটা আজকে পরবর্তীকালে একটা ম্যানমেড ফরেস্ট ফায়ার দাবানল আকারে ছড়িয়ে পড়লো। ফলে হিউজ পরিমাণ একটা বায়োডাইভার্সিটি লস হয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে বায়োডাইভার্সিটি কতটুকু অংশ আমাদের মধ্যে পরিলক্ষিত, 1 কোটি থেকে প্রায় দেখা যাচ্ছে যে 1,40,00,000 মতো আমাদের স্পিসিস আমাদের এখন বর্তমান পৃথিবীতে রয়েছে। তার মধ্যে 12 লক্ষ মাত্র এই বায়োডাইভার্সিটিকে কাউন্ট করা গেছে বা ডকুমেন্ট করতে পারা গেছে, বাকিগুলো নয়। এই যে একটা করোনা ভাইরাস, এই কোভিড-19, এটাও একটা অণুজীব, এটাও একটা আমাদের হচ্ছে কি এনভায়রনমেন্টের একটা পার্ট। এটাকেও পার্ট বলছি। সেও চাইছে তার হ্যাবিটেড এরিয়া খুঁজতে। কোথায় ছিল তার অস্তিত্ব কোথায় ছিল? বাদুড়ের দেহেতে, না কোথায় অস্তিত্ব ছিল সামুদ্রিক মাছে, না কোথায় কিভাবে সেটা তৈরি হলো? এই নিয়ে আমাদের মধ্যে অনেক জল্পনা তৈরি রয়েছে। কিন্তু তার হ্যাবিটেড এরিয়াটা নষ্ট হয়েছে। তার হ্যাবিটেড এরিয়াটা এখন আমাদের মানুষের দেহকে সে খোঁজার চেষ্টা করছে। যার ফলে কি হচ্ছে? এইরকম ভাবে অজানা অনেক অণুজীব, অনেক হচ্ছে কি আমাদের পরিবেশের মধ্যে রয়েছে। কিন্তু যে সমস্ত ওয়াইল্ড অ্যানিমেল গুলো রয়েছে তাদের বাসভূমি কিন্তু তাদের নিজ স্থানে থাকা বাঞ্ছনীয়। কারণ তারা যদি সেই জায়গায় থাকতে পারে তাহলে কিন্তু তারা ওই অণুজীব গুলো কিন্তু একটা প্রয়োজন রয়েছে। আমরা বলি পরিবেশের মধ্যে শকুন নেই। এই শকুনের কেন? শকুনের প্রয়োজনীয়তাটা কি পরিবেশের? একটা এইরকম একটা কুৎসিত একটা পাখি, একটা শকুন পরিবেশে নেই। কেননা এয়ার পলিউশনের কারণে আমরা শকুনকে আমাদের এই এনভায়রনমেন্টে খুঁজে পাইনি। কিন্তু শকুন হচ্ছে তার যে একটা সিগনিফিকেন্স রয়েছে। শকুন কি সিগনিফিকেন্সটা আমাদের কাছে তুলে ধরে? না, সিগনিফিকেন্সটা হচ্ছে যে এই যে হক কলেরা ভাইরাস, এই হক কলেরা ভাইরাসকে দমন করতে বা হক কলেরা ভাইরাসকে সেটাকে দমন করতে, সেটাকে কি মারতে সাহায্য করে হচ্ছে শকুন। কারণ আমরা জানি যে আগের দিনে হচ্ছে সমস্ত মরা গরু, যে সমস্ত প্রাণী গোষ্ঠী, তাদের জন্য একটা সুনির্দিষ্ট জায়গা ছিল যার নাম হচ্ছে, আমরা যেটাকে বলি আমরা যেমন মানুষের জন্য পোড়ানোর জন্য শ্মশান, সেটাকে বলা হয় ভাগাড় বলা হয়। কিন্তু সেই ভাগাড়ের অস্তিত্ব এখন নেই। তারা কি হচ্ছে? শকুন নেই। শকুনকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা চিল দেখতে পাচ্ছি না, আমরা বাজ পাখি দেখতে পাচ্ছি না, আমরা শালিক পাখির খুনসুটিটা দেখতে পাচ্ছি না। আমরা আশেপাশে আমরা দেখতে পাই যখন আমরা কোনো বিভিন্ন রকমের ফিল্মগুলো দেখতে পাই, যে পুরোনো দিনের ফিল্মগুলোতে কলকাতা শহরে কিরকম কাকের একটা আওয়াজ পেতাম। এখনো সেই কলকাতা শহরের বিভিন্ন ফিল্মের শুটিং হয়, কিন্তু সেই কাকের আওয়াজ পাই না আমরা। কেননা সেটা আস্তে আস্তে এই পরিবেশ থেকে লস হয়ে যাচ্ছে, এই পরিবেশ থেকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা তার অস্তিত্ব সেভাবে দেখা দিচ্ছে না। তেমনি একইভাবে আমরা দেখতে পাই কি না, গাঙ্গেয় শোষক মানে গাঙ্গেয় ডলফিন, একটা গঙ্গা নদীর পলিউশনের কারণে সেটাও কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। আমরা নদী নালাতে যেটুকু আমরা দেখতে পাই যে মাছ, ছোট ছোট চুনো মাছ, যেটা আমরা দেখতে পাই পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জলাশয়ে, বিভিন্ন মাঠ ঘাটে, বিভিন্ন নালাতে আমরা যে চুনো মাছগুলো দেখতে পাই, যেগুলো অ্যাভেলেবেল ছিল, সেই আদি যে চুনো মাছ বা আদি যে সমস্ত আমরা যে মাছগুলো, সেগুলোর অস্তিত্ব কিন্তু এখন বিশেষ দেখা যায় না। যার কারণে দেখবে বাজারে এখন এই আদি মাছগুলোর দাম এত বেশি রয়েছে। কিন্তু সেটা আমরা চাইছি এটাকে একটা রেস্টোরেশন করার জন্য। এই যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে জল ভরো প্রকল্প, এই জল ভরো প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পুকুরগুলো বা জলাশয়গুলো তৈরি করা হচ্ছে, সেখানে এই ইন্ডিজিনাস একটা ফিশ ফার্মের জন্য আমি একটা প্ল্যানিং দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সেটা বলছি যে ওয়েটল্যান্ড বা এই ধরনের জল ভরো প্রকল্পগুলোতে সেখানে এই কই, মাগুর, শিঙ্গি এবং আদি যে পাঁকাল মাছ, এই যে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছ চাষের বন্দোবস্ত করা হোক। আর ওই পুকুর পাড়টাকে সংরক্ষণ করার জন্য এগ্রো ফরেস্ট্রি হোক, সেখানে ফলের বাগান তৈরি হোক, সবুজায়ন হবে, মানুষের অর্থনৈতিক ব্যবস্থাও গড়ে উঠবে। অর্থাৎ একটা বিষয় জানতে হবে যে আমাদের এই একটা প্রত্যেকটা জায়গা যে আমরা হয়তো ঠিক আছে আমরা গাছ কেটে দিচ্ছি, ঠিক কথা,
কিন্তু গাছকে পুনরুদ্ধার করতে হবে। রিজনাল প্ল্যানিং, আমরা একটা প্ল্যানিং দিয়েছিলাম ঝাড়গ্রাম শহরে, যে গ্রিন অ্যান্ড হেলদি সিটি অফ বেঙ্গল, ঝাড়গ্রাম শহরকে একটা প্ল্যানিং দেওয়া হয়েছিল। সেই প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা একটা বলেছিলাম যে হয়তো শাল গাছ কাটতে হচ্ছে আমাদের, কারণ আমাদের ঝাড়গ্রামে এক একটি শাল গাছ আমার গবেষণা থেকে উঠে আসছে, সেটা হচ্ছে 14,000 থেকে 16,000 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এক একটি প্রায় 7 থেকে 8 ফুটের যে পরিধিযুক্ত যে শাল গাছ, তার ফলে কি এত পরিমাণে অক্সিজেন একটা রিলিজ করছে, বায়ুমণ্ডলকে দিচ্ছে। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের হসপিটালেরও দরকার। হসপিটাল না হলে কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে না, চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, কারণ শিক্ষার অগ্রগতির জন্য, উচ্চশিক্ষার অগ্রগতির জন্য আমাদের মেডিকেল কলেজের দরকার, অফিসের দরকার, কারণ আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে বা আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের দরকার। কিন্তু তার বিকল্প একটা প্ল্যানিং আমাদেরকে দেওয়ার দরকার, যার জন্য মিউনিসিপ্যালিটিকে আমি একটা প্ল্যানিং দিয়েছিলাম যে 28টা মাঠ হচ্ছে ঝাড়গ্রাম শহরে, সেই 28টা মাঠের চারপাশে 200 করে গাছ লাগালে তাহলে 6,000 গাছ প্রায় আমরা রোপণ করতে পারবো। অ্যাকচুয়ালি সেটা ইমপ্লিমেন্টেশন গত বছর 2 বছর ধরে চলছে। এই যে একটা রিজনাল প্ল্যানিং, একটা আঞ্চলিক পরিকল্পনা, যে পরিবেশকে কিভাবে আমরা ব্যবস্থাপনা করব। আমরা একটা সবসময় ধরি যে একটা সমস্ত রিসার্চ ল্যাবগুলো যেগুলো আমরা দেখে থাকি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, যে কম্পিউটার ল্যাব বা রিসার্চ ল্যাব, সেখানে কার্বন ডাইঅক্সাইড লেভেলের পরিমাণ যথেষ্ট বেশি কার্বন ডাইঅক্সাইড লেভেলে। কেননা একটা আমি গবেষণা থেকে বলেছি যে আমার একটা মডেল এস্টাবলিশ করেছি যে হিউম্যান রেসপিরেশন গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড, মানে আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি, আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি, সেটার পরিমাণও যথেষ্ট রয়েছে। সেই পরিমাণটা এই যে 20-25 জন একটা কম্পিউটার ক্লাস করছে, চারিদিকে বন্ধ, কিন্তু সেই থাকতে থাকতে প্রায় 600 ppm এর উপর কার্বন ডাইঅক্সাইড থেকে যাচ্ছে। যে কারণে একটা ছেলেমেয়েরা যখন এই ল্যাব থেকে ফিরে আসে বাড়িতে বা মেসে ফিরে আসছে, তারপর বলছে আর আমি পারছি না, তার মাথার যন্ত্রণা হচ্ছে, গা বমি বমি করছে, মানে একটা সাফোকেশন, মানে হেলথ হ্যাজার্ডস এর ম্যাটার রয়েছে। কিন্তু আমরা সাজেস্ট করব আমার যে পরিকল্পনা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও আমি দিয়েছি, আমার কলেজের ডিপার্টমেন্টেও রয়েছে বারান্দাতে করিডোরে, যে একটা ইনডোর প্ল্যান্ট, সেই স্নেক প্ল্যান্ট হতে পারে, তুলসী গাছ হতে পারে, যে কোনো পাতাবাহারের গাছ হতে পারে। এই পকেট কাজগুলো কিন্তু আমাদের স্টুডেন্টকেও নিতে হবে, যে বাড়িতে তুমি যেখানে বসো, তোমার শোয়ার ঘরে কিংবা রান্নাঘরে একটা জিনিস সবসময় জায়গায় জানবে, রান্নাঘরেও সেখানে কিন্তু ডোমেস্টিক একটা কার্বন ডাইঅক্সাইড, একটা ডোমেস্টিক একটা পলিউশন হয়ে থাকে। কারণ রান্না করতে করতে যে গ্যাসটা জ্বলছে বা যে মানে রান্না করতে করতে যে তরকারির যে ঝাঁঝটা বাড়ছে, সেটা কিন্তু একটা পলিউশন তৈরি করে দেয়। সেই পলিউশনটাকে মিনিমাইজ করবে কি করে, সেই দূষণটাকে কিভাবে রোধ করবে, সেই দূষণটাকে রোধ করতে গেলে তাহলে কিন্তু কিচেনেরও কোনাতে হচ্ছে কি করতে হবে, সেখানেও কিন্তু ইনডোর প্ল্যান্টস গুলোকে লাগাতে হবে। এইটা কিন্তু একটা প্র্যাকটিস করতে হবে। এই রিজনাল প্ল্যানিং একটা আমার ডোমেস্টিক পারপাস থেকে যেটুকু যার ভূমি রয়েছে, যেটুকু যার জায়গা রয়েছে, সেই ভূমি বা জায়গাতে যতটা সম্ভব সবুজায়ন হয়। ফুলের গাছ হওয়া মানে কি অনেক কীট পতঙ্গ এসে থাকবে, প্রজাপতি এসে থাকবে, যেগুলোকে তুমি দেখোইনি কোনোদিন, চেনোইনি, দেখা যাবে সেই অজানা সমস্ত কীট পতঙ্গ আসতে শুরু করছে। গাছপালা থাকবে, ফলের বাগান থাকবে, পাখি আসবে। অর্থাৎ এইভাবে একটা আঞ্চলিক পরিকল্পনা তোমাকে নিতে হবে। আমি যে জায়গায় বাস করি, আমার ছাত্রছাত্রীদের সেই কথাই বলবো, তুমি তোমার যে জায়গায় রয়েছো সেই জায়গার এনভায়রনমেন্টটাকে কিভাবে ম্যানেজ করবে, কিভাবে সেটাকে ইকোসিস্টেমটাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা যে কলেজে থাকি, সেই কলেজের চারপাশে আরো কি করে সেটাকে সবুজায়ন করা যায়, কিভাবে সেখানে ফরেস্ট্রির মাধ্যমে সেটাকে আরো বেশি করে বায়োডাইভার্সিটি একটা হটস্পট তৈরি করা যায়, সেই পরিকল্পনাগুলো আমাদের কিন্তু নিতে হবে। আবার সেই সঙ্গে সঙ্গে যে আমরা আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের তরফ থেকে বলবো, আমরা যেগুলো গবেষণার মাধ্যমে যেটুকু আমরা পাচ্ছি সেটাও প্রশাসনের কাছে সেই প্ল্যানিং রিপোর্ট সাবমিট করা, কারণ তাদেরকেও অ্যাডভাইস করা যে এই ধরনের কাজগুলো যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের আঞ্চলিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে, আমাদের আঞ্চলিক বাস্তুতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের কার্যকরী হবে। আমরা জানি যে একটা গাছকে কেটে দেওয়া মানে যে গাছ শুধু ধ্বংস হয়ে যাওয়া নয়, একটা গাছ নয়, কিন্তু গাছে থাকে প্রায় 8 থেকে 10,000 বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের পরাশ্রয়ী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ, কিন্তু সেগুলো বেঁচে থাকছে, তার একটা অক্সিজেন দিচ্ছে, চোখের উপশম, সবুজ উপশমকে রক্ষা করছে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা সেখানে তাদের যে সমস্ত হ্যাবিটেড এরিয়া হিসাবে অবস্থান করছে। রিসেন্ট আমরা একটা কাজ করেছিলাম, যেটা আমি নিজে একটা কাজ করেছিলাম, যে শেয়ার করি, যে সবঙ্গের একটা গাছ, যে রাস্তার গাছ হ্যালো, হ্যাঁ, রাস্তায় যে সবঙ্গের যে রাস্তার ধারে যে একটা রাস্তা এক্সটেনশনের জন্য খিরনি গাছ,
দক্ষিণ বঙ্গের একটা রেয়ার স্পিসিস গাছ, খিরনি গাছ, প্রায় 350 বছর তার আদি গাছ, একটা পুরনো গাছ, যে গাছের ফল, যে গাছের বাকল, যে গাছের পাতা, ফুল সমস্ত ভেষজ গুণ, মানে বিশেষ করে জন্ডিস লিভারের ক্ষেত্রে কার্যকরী হয়, সেই গাছকে এবং যে গাছটি প্রায় 21,000 লিটার অক্সিজেন প্রতি বছর বায়ুমণ্ডলকে ফিরিয়ে দেয়, সেই প্রাচীন গাছ কাটা পড়ার সম্মুখীন হচ্ছিল। কিন্তু আমি ওটা কেস স্টাডি করে একটা রিপোর্ট করে প্রশাসনের কাছে দিয়েছিলাম। আশা করি সে গাছটি এখনো কাটা অস্তিত্ব টিকিয়ে রয়েছে এবং বরঞ্চ সেটাকে সুন্দর করে গুছিয়ে ম্যানেজমেন্ট করার একটা সংকল্প নেওয়া হয়েছে। এই যে একটা বিষয়, এই কারণটা কিন্তু তাদেরকে বলতে হবে যে মায়েদের কাছে সেটা বসুন্ধরা উৎসব করছে একটা পবিত্র গাছ হিসাবে। ওখানকার স্কুলের ছেলেমেয়েরা তারা সমীক্ষা করতে যাচ্ছে গাছে থাকা বসবাসকারী প্রাণীদের কি রকম অবস্থান রয়েছে, কি আছে, সেইটা তারাও যেমন সেখানে কিন্তু গিয়ে তাদের অস্তিত্ব সেটাকে ন্যাচারাল ল্যাবরেটরি হিসাবে তারা তাদের কাছে মানে খুঁজে পাচ্ছে। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স, সেই ইকোলজিক্যাল সিগনিফিকেন্স বা এনভায়রনমেন্ট থেকে, সেই ফিলিংস থেকে বা সেই পারসেপশন থেকে আমরা কিন্তু এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের পলিসি নেব বা রিজনাল প্ল্যানিং গুলো আমরা সেই অর্থে করব। অর্থাৎ পরিবেশকে রক্ষা করা প্রত্যেকটা মানুষের কাজ, সেগুলো তোমাদের কিন্তু একটা ছাত্রছাত্রীদেরকে বলবো আমি, এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। আমি খেলাম ফল, ফলের বীজটা আমি আমার বাড়ির হয়তো চারপাশে না লাগালেও আমি রাস্তার ধারে লাগিয়ে দিতে পারি। আজকের দিনে আম, কাঁঠাল, জাম, যাই ফলের বীজ খাও না কেন, রেল লাইনের ধারে অথবা রাস্তার দুধারে সেগুলোকে বীজগুলোকে বপন করে দাও। ন্যাচারাল, এগুলো তো ন্যাচারাল ফরেস্ট, অর্থাৎ ন্যাচারাল গাছ। এর ফলে কি হচ্ছে, তারা স্বাভাবিকভাবে বাড়তে শুরু করবে। আজকে বিশ্ব পরিবেশ দিবসে শুধুমাত্র একটা আলোচনা নয়, তার একটা সংকল্প হোক যে আমরা শুধুমাত্র তার যে রেস্টোরেশন করা, এই বাস্তুতান্ত্রিক পরিবেশকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা অনেক কিছু ধ্বংস করে দিয়েছি, সেই ধ্বংসটাকে যাতে এই বিশেষ করে উদ্ভিদ গোষ্ঠী বা প্রাণী গোষ্ঠী, এমনকি এই যে হাতি, এই যে দক্ষিণ এশিয়ার যে হাতি আগামী 2050 সালে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে, এন্ডেঞ্জারাস অ্যানিমালস হিসাবে অবস্থান করে আছে। কিন্তু সেটা আজকে আমাদের এখানে কিন্তু আমরা অনেক সময় আক্রোশে হাতিকে তাড়াই, মেরে ফেলছি বিদ্যুৎপৃষ্টভাবে, পয়জন হয়ে কখনো সেই রকম করছি। কিন্তু এই যে ম্যান এবং এলিফ্যান্টের কনফ্লিকশনটা, সেটার জন্য একটা ম্যানেজমেন্ট করতে হবে। দলমা থেকে চলে আসছে, কেন দলমার হাতি তার হ্যাবিটেড এরিয়াকে ধ্বংস করে চলে, সেখানে ধ্বংস হয়ে যাওয়ার জন্য এখানে ফিরে আসছে। এখানে একটা পুল ফ্যাক্টর কাজ করেছে, এখানে সারা বছর খাওয়ার দাওয়ার রয়েছে, যার ফলে তারা এখানে থাকতে শুরু করেছে। কিন্তু তাদের একটা বাস্তুতান্ত্রিক একটা সুন্দর করে ফরেস্ট বনভূমির অঞ্চল, তাদের জন্য ফিক্সড একটা হ্যাবিটেড এরিয়া, সেটাকে খুঁজে দেওয়া দরকার রয়েছে। তবে লোকালয়ে প্রবেশ করবে না। এই জন্য আমাদের ঝাড়গ্রামের যে 62,000 হেক্টর যে জঙ্গল রয়েছে, এই 62,000 হেক্টর এই বনভূমিকে রক্ষা করা, ফরেস্ট যেটা যে ম্যানমেড ফরেস্ট ফায়ার থেকে সেটাকে রক্ষা করতে হবে। না হলে এখানকার যে কুরকুরা মাশরুম, এখানকার যে কারণ ছাতু, এখানকার যে শাল গাছ থেকে যে ধুনো, এখানে যে মধু সংগ্রহ করা হয়, বা এখানে যে মহুয়া, এই সমস্ত যে ফুল ফল থেকে যেগুলো আমরা পেয়ে থাকি, যে বনজ সম্পদ, সেটা কিন্তু আগামী দিনে তার সংকট দেখা দেবে। এই জন্য একটা আঞ্চলিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের মধ্যে সেটাকে একটা পলিসি, তোমাদের যা কিছু রিপোর্ট স্টুডেন্টদের বলবো আমরা, তোমরা তোমাদের পরিবেশে যা কিছু সমস্যা হবে সেই পরিবেশগুলোকে উপলব্ধি করার চেষ্টা করো, ফিলিং একটা পারসেপশন নাও এবং সেগুলো ডিপার্টমেন্টে সাবমিট করো, ডিপার্টমেন্টে পয়েন্ট আকারে দাও যে আমার গ্রামে এই হয়েছে, আমার গ্রামে এই চলছে, আমার গ্রামে। সেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট সবসময় স্বতন্ত্র প্রহরীর মতো এবং পরিকল্পনার মতন, আমরা সবসময় প্রতিবাদী লোক নই, আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা প্ল্যানিং একটা দিতে পারি, সঠিক প্ল্যানিং, যেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে একটা সুন্দর বাসযোগ্য করে যাব। সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট সবসময় এগিয়ে থাকবে, এগিয়ে আছে, এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদেরকেও বলবো এই কাজগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ থাকতে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রণব সাহু, আমাদের বিভাগীয় প্রধান। ওনার আলোচনার মধ্যে যে সমৃদ্ধ তথ্য এবং আমাদের কাছে যে মেসেজগুলো আমরা পাই, সেটা সেই দিক থেকে স্যারকে আমরা খুবই রেসপেক্ট জানাই, এবং আমরা আজকে স্যারের এই বিশিষ্ট আলোচনা বা মুখ্য আলোচনা পেয়ে খুবই আপ্লুত হলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আমাদের বিভাগীয় স্যার ডক্টর শুভঙ্কর পাত্র, উনি আমাদের খুব প্রিয়, কাছের স্যার, কাছের মানুষ। তো শুভঙ্কর বাবু, আপনাকে আমি
আমাদের এই এনভায়রনমেন্ট ডে সম্পর্কে, সেলিব্রেশন সম্পর্কে যদি কিছু বলার থাকে, আপনি কাইন্ডলি একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। শুভঙ্করবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো শুভঙ্করবাবু, হ্যালো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, স্যারের সঙ্গে হয়তো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারছি না। তো আমরা তাহলে, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ শুভঙ্করবাবু, আপনি, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি যদি আজকের এই সেলিব্রেশন বিষয়ে আপনি হ্যালো আলোকপাত করেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহাশয় এবং বিভাগীয় প্রধান ডক্টর সাহু, আমার কলিগ চন্দন করণ, কিশোর দণ্ডপাঠ, আমার ছাত্রী সমাজ অর্পিতা এবং আশিস এবং বিধানদা, তৎসহ আমার ছাত্রছাত্রীরা ও আমার কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। আজকে আমরা এই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটা ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করেছি। এটা হয়তো আজকে এই প্যান্ডামিক সিচুয়েশন না থাকলে হয়তো আমরা কলেজে করতাম, প্রত্যেক বছর যেভাবে আমরা করি এবারও করতাম নিশ্চয়ই, কিন্তু এই সিচুয়েশনের জন্য আমরা এই প্রোগ্রামটা আজকে আমাদের অনলাইনেই করতে হচ্ছে। যাই হোক, আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে যেটা স্যার বললেন, ডক্টর সাহু যেটা বললেন যে 1972 সালে যেটা স্টকহোমে হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স নিয়ে যে আলোচনা সভা হয়েছিল, যাকে পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড ডে বা বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে ঘোষণা করা হয়, পরবর্তীকালে আমরা 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বলে থাকি। এবং এই নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা হয় বিশ্বে, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে, ঠিক মূলত তা অ্যাওয়ারনেস এবং প্রোটেকশন অফ এনভায়রনমেন্টকে নিয়ে। তো আজকে আমরাও সেই রকম একটা প্রোগ্রাম করছি। তো সাহু বললেন উনি যে ইকোসিস্টেম যেভাবে ড্যামেজ হচ্ছে, তো তার আগে আমি একটু বলে নিচ্ছি যে এটা কিন্তু এই যে 2021 সালে যে ইউএন যেটা বলছে, ইউনাইটেড নেশনস বলছে যে তাদের এই বিশ্ব পরিবেশ দিবসটাকে বলা হচ্ছে যে রিভাইভ আওয়ার ড্যামেজ ইকোসিস্টেম। তাদের এটা মূল থিম, অর্থাৎ 2021 সালে এই 5 জুনটার মূল থিম হচ্ছে রিভাইভ আওয়ার ড্যামেজ ইকোসিস্টেম। এবং সঙ্গে সঙ্গে ওনারা আরেকটা ঘোষণা করেছেন যে 1 দশক ধরে, অর্থাৎ 2021 থেকে 2031কে ওনারা বলছেন যে ইউএনএ ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন, অর্থাৎ এই 1 দশক ধরে ইকোসিস্টেমকে রেস্টোরেশন কীভাবে করা যাবে সেটা নিয়ে তারা 1 দশক ধরে কাজটা করবেন। এবং তৎসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরাও কীভাবে এগিয়ে আসবে, কীভাবে ইকোসিস্টেমকে রেস্টোরেশন করা যায় তার বার্তা সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হবে। তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো যে আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় সমস্যা হয়, আমরা বলি তুমি আমাকে হেল্প করো বা আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, কিন্তু আজকে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আর্থ নিডস হেল্প। পৃথিবী বলছে যে আমাকে সাহায্য করো। আর অন্যান্য গ্রহকে টিকিয়ে যেভাবে আছে, যদি পৃথিবীকে টিকিয়ে রাখতে চাও, মানুষকে বলছি যে তুমি যদি পৃথিবীকে টিকিয়ে রাখতে চাও তাহলে আমাকে সাহায্য করো। তো আর্থের একটা সাহায্যের প্রয়োজন হয়েছে আজকে। তো সেই সাহায্যটা কিন্তু আমাদের করতে হবে, কারণ আমরাই তাকে ধ্বংস করেছি, আমাদের সাহায্য করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছি, এই অ্যাওয়ারনেস প্রোটেকশন নিয়ে বিভিন্ন রকম কনফারেন্স হচ্ছে, আলোচনা সভা হচ্ছে। এবং বিভিন্ন দেশে ধরুন আমাদের যেটা এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে, ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, এনভায়রনমেন্টাল প্ল্যানার রয়েছে, তারা তো বিভিন্ন দিক থেকে তারা তো চাইছে যে কীভাবে পৃথিবীকে সুন্দর করা যায়।
কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র জায়গা থেকে, আমি যে জায়গায় থাকি, আমার ছাত্রছাত্রীরা যে জায়গায় থাকে বা আমরা যে জায়গায় থাকি, সেই জায়গা থেকে আমরা কিভাবে পৃথিবীকে সাহায্য করতে পারি। এই জায়গা থেকে আমি বলবো যে আজকে আজকে অনেক কনফারেন্স হচ্ছে, অনেক এসি চলছে, অথচ আমরা বলছি যে এসির মধ্য থেকে আমরা বার্তা দিচ্ছি, এসি ঘরের মধ্য থেকে বার্তা দিচ্ছি যে পৃথিবীকে সুস্থ রাখতে হবে, কিন্তু এসি চলছে এক। আবার আমরাই বলছি যে গাছ লাগাতে হবে, কিন্তু মানে সঠিকভাবে কি আমরা গাছ লাগাই, না কয়েকটা গাছ কাটার পরে সেটাকে রোপণ করি? এই সচেতনতা খুব অভাব রয়েছে আমাদের মধ্যে। আমার বাগানে 10টা গাছ আছে, বড় হয়ে গেছে, বিক্রি করার প্রয়োজন আছে, 10টা গাছ কেটে ফেললাম, তাতে বায়োডাইভার্সিটি নষ্ট হলো, কিন্তু তৎক্ষণাৎ কি আমরা লাগাচ্ছি? আমরা বলছি লাগাতে হবে নয়, লাগাবো, এই সংকল্পটা নিতে হবে, আমাদের লাগাতে হবে তৎক্ষণাৎ, আমাদের ব্যাপারটা সেই সংশোধনটা তৎক্ষণাৎ করা উচিত। দ্বিতীয়ত আর একটা কথা বলবো যে এই যে শহরাঞ্চলগুলোতে আমরা যারা মানে বহুতলে বসবাস করছি, শহরাঞ্চলগুলোতে দৈনন্দিন বাড়ির আবর্জনা, সবজির খোসা আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছি এবং সেটা ওপেন ভাবে পড়ে থাকছে, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি, অথচ আমরা বলছি যে একটা ডাম্পিং ভালোভাবে করা উচিত, কিন্তু এটা তো করা সম্ভব হচ্ছে না, এবং তার জন্য দায়ী আমরা। সেক্ষেত্রে আমরা পলিথিনের সাহায্যে কি করছি, বাড়ির উপর থেকে ফেলে দিলাম, বাড়ির সাইড দিয়ে একটা ড্রেন গেছে, আমার বাড়ির সামনে দিয়ে একটা ড্রেন গেছে, সেই ড্রেনটাকে আমি পরিষ্কার করছি না, অথচ বলছি ড্রেনকে পরিষ্কার করা দরকার রয়েছে, আমি নিজে প্লাস্টিকটা ফেলছি। বাজারে যাচ্ছি, পলিথিন দিয়ে সবজি দিন, ব্যাগটা নিয়ে যাচ্ছি না, আমরাই নিজেরাই পরিবেশকে একদিকে শুধু 5 জুন নয়, আমার মনে হয় যে 365 দিনই আমাদের কাছে পরিবেশ দিবস হিসাবে পালন করা হোক, এবং সচেতনতা সবাইকে নিতে হবে। সচেতনতা ছাড়াই কিন্তু পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। তাই প্রত্যেক মুহূর্তে যে কর্মগুলো করব, পরিবেশের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু ভাবনা চিন্তা আমায় করতে হবে, শুধুমাত্র 5 জুন নয়, 365 দিনই আমাদের কাছে পরিবেশ দিবস পালন করা হওয়া উচিত। কারণ যেভাবে আমরা পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছি, সেক্ষেত্রে এই মুহূর্তে পৃথিবীকে সাহায্য করতে হলে, পৃথিবী নামক গ্রহটিকে টিকে রাখতে হলে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে, শুধু করব নয়, করতে হবে এটা নয়, করব, এই সংকল্প নিয়ে আমাদের এগোনো উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি খুবই সমৃদ্ধ একটা আলোচনার মধ্যে আমরা পৌঁছে গেছি, এবং সেই চিন্তাভাবনা এবং সেই কর্মপ্রয়াসের বার্তা ডক্টর শুভঙ্কর পাত্র আমাদের সঙ্গে দিলেন বা আমাদের সঙ্গে আলোচনা করলেন। আমরা খুবই কৃতজ্ঞ স্যারের কাছে, স্যার মূল্যবান এই বিষয়গুলো আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। আমরা এখন আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে আমরা যে ছাত্রছাত্রীদের, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পেয়েছি, সে প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যদি আমরা একটু আলোচনার মধ্যে আসতে পারি। হ্যালো।
হ্যালো। হ্যালো শুভঙ্কর, হ্যাঁ হ্যালো, শুভঙ্কর। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই চন্দনের ওখানে টাওয়ার ডিস্টার্ব করছে, আমাদেরও তো এখানে রয়েছে। তুমি স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টরা, আচ্ছা রাজশ্রী মাহাকর কি আছো তুমি লাইনে? রাজশ্রী মাহাকুর, সেকেন্ড সেম। হ্যাঁ স্যার, আছি আমি। আচ্ছা, তোমার যা আছে, তুমি পরিবেশ নিয়ে যা বলার তুমি একটু বলো। এখন চন্দন স্যারের হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আছি। তো হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ, ওই রাজশ্রী মাহাকুর ও একটু কিছু বলবে। তুমি এবারে তুমি এটা করো, চালু করো। স্যার বলছিলাম যে ক্যামেরা কি অন করতে হবে না এমনি বলবো? হ্যাঁ হ্যাঁ, না না, ক্যামেরা অন করো, কোনো অসুবিধা নেই, ক্যামেরা অন করো। স্যার এমনি বলি। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। ওকে, যেটা তোমার খুশি। হ্যাঁ। আমার প্রিয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ, ভূগোল বিভাগ তথা অন্যান্য বিভাগের অধ্যাপকগণ ও সহপাঠী, সবাইকে নমস্কার ও শুভ সন্ধ্যা। শুরুতে ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করেছেন। পৃথিবীর এই সুন্দর সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য ঈশ্বর মানুষেরও সৃষ্টি করেছেন পৃথিবীর এক নেতা হিসেবে। সত্যি কথা বলতে কি, প্রকৃতি কখনোই মানুষকে নির্দিষ্ট পথে চালনা করেনি, বরং সে মানুষের সামনে অনেক সুযোগ তুলে ধরেছিল। মানুষ সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছুকাল বসবাস করেছে ঠিকই, কিন্তু মানুষের লালসা যখন প্রকৃতিকে নির্দিষ্ট পথে চালনা করতে চাইল, তখনই প্রকৃতি তার বিরূপ মনোভাব মানব সভ্যতার উপর বারংবার প্রতিফলিত করছে বা করেছে। আজ এখানে উপস্থিত আমরা সকলেই জানি জলবায়ুর পরিবর্তনের তর্জন খুবই বাস্তব, জরুরি, গুরুতর এবং তা রাতারাতি বাড়ছে। তা কিন্তু আমাদেরই কর্মকাণ্ডের ফলশ্রুতি। আচ্ছা, আপনি কি পৃথিবী ছাড়া জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রস্তুত? আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বাস্তবটাকে উপেক্ষা করলে কি হবে? এটা একটা দুঃস্বপ্ন। আর এই দুঃস্বপ্ন আমাদেরকে কোভিড প্যান্ডামিক পরিস্থিতিতেও ভার্চুয়াল আলোচনা সভায় মিলিত করেছে। এখন প্রশ্ন হলো, হোয়াট? এই প্রশ্নগুলির উত্তরে একটি কথাই বলা যায়, এটা কিভাবে বা কে সম্পর্কে নয়, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে বা মাতা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে কি করতে পারি পরিবেশের জন্য, তা করা দরকার, এবং এটা দরকার অনেক বেশি অগ্রাধিকারের ভিত্তিতে। সুতরাং রিডিউস, রিইউজ ও রিসাইকেল এই তিনটি শব্দকে আবর্জনার পাত্রে রেখে দিন। এখন সময় এসেছে, গাছ লাগান ও পৃথিবীকে সবুজ করে তুলুন। আসুন আমরা অর্থনৈতিক মুখী না হয়ে পরিবেশমুখী হয়ে উঠি। ধন্যবাদ। ভীষণ ভালো একটা ভাবনা আমাদের কাছে রাজশ্রী তুলে ধরলো। ওকে আমাদের পক্ষ থেকে এবং সেবাভারতী মহাবিদ্যালয় ভূগোল বিভাগের পক্ষ থেকে খুবই আমরা রেসপেক্ট জানাচ্ছি। তুমি আমাদের সামনে খুব ভালো একটা মেসেজ তুলে ধরেছো, থ্যাংক ইউ। আমরা এবার আমাদের 6th সেমিস্টারের আমাদের সঙ্গে এখন আছে স্নেহাশিস। স্নেহাশিস, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্নেহাশিস, তুমি আমাদের এই ভার্চুয়াল আলোচনাতে পরিবেশ সংক্রান্ত যে বিষয় তুলে ধরার চেষ্টা করবে বলেছো, সেটা একটু তুমি আমাদের সামনে তুলে ধরো। ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত আমার কলেজের প্রিন্সিপাল মহাশয় এবং সমস্ত শিক্ষক
মহাশয় এবং মহাশয়াকে এবং আমার সহপাঠী এবং জুনিয়র ভাই বোনকে নমস্কার। আমরা সবাই জানি শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্বের আজ পরিবেশের দফা রফা অবস্থা। বিশ্ব উষ্ণায়নে ঘুম ছুটেছে পরিবেশ বিজ্ঞানীদের। যেভাবে পরিবেশের উষ্ণতা বাড়ছে এবং ভূগর্ভস্থ জল এবং জ্বালানি আজ তলানিতে এসে ঠেকেছে, তাতে হয়তো অদূরেই মানব সভ্যতার সামনে বিশাল সংকট এসে উপস্থিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু যদি আমরা চেষ্টা করি তাহলে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবো। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা এবং আঞ্চলিক পরিকল্পনা। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিকে হয়তো আমরা অতীতকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা গাছ লাগাতে পারি। আমরা পারি আমাদের শহরকে আরো সবুজ করে তুলতে, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি এবং নদী এবং উপকূল পরিষ্কার করতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এসবের মধ্যে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি, আর সেই জন্যে এবছর এই থিমকে বেছে নেওয়া হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এমন একটি অবস্থায় প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা সমস্যার মধ্যে দিয়েও বিশ্বের বিভিন্ন দেশে আজকের এই দিনটি ভার্চুয়াল ভাবে পালন করা হচ্ছে। আজ যখন করোনা ভাইরাসের দাপটে বিধ্বস্ত গোটা পৃথিবী, তখন এই দিনটি যেন আরো বেশি করে সবুজকে জড়িয়ে বেঁচে থাকতে শেখায়, অনুপ্রেরণা যোগায় পৃথিবীকে আরো সুন্দর করে আরো নিরাপদ করে তুলতে। তাই এবারের পরিবেশ দিবসে আমি সবার কাছে আশা রাখি, একটা করে গাছ লাগান এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করুন, তবেই মানব জাতি হবে সুরক্ষিত। পরিশেষে একটা কথাই বলবো, প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনোই ব্যর্থ হবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। আমাদের কাছে স্নেহাশিস খুবই প্রিয়। ও আমাদের কাছে একটা বিষয়, পরিবেশ সংক্রান্ত ভাবনার বিষয়টা তুলে ধরলো। আমরা এবার